তো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11 এর সেমিস্টার 2 এর ট্যাক্স নিয়ে। আজকের কিন্তু আমরা করব ইনকাম ফ্রম স্যালারির পার্ট 2। ঠিক আছে, আগের ভিডিওতে আমরা পার্ট 1 আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু ইনকাম ফ্রম স্যালারির কনসেপ্ট আলোচনা করেছিলাম এবং 3টে প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে দেখিয়েছিলাম। এবং ইনকাম ফ্রম স্যালারি সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। ঠিক আছে, সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। পার্ট 1 এর ভিডিও আগে দেখো, তারপরে কিন্তু এই পার্ট 2 এর ভিডিও দেখা স্টার্ট করো। পার্ট 1 না দেখলে আজকের ভিডিও কিন্তু কিছুই বুঝতে পারবে না। ঠিক তো, দেখো আমরা আজকে কোন বইটা থেকে আলোচনা করব, কোন বই থেকে অঙ্ক করব, তোমরা এই যে এই বইটা তোমরা দেখতে পাচ্ছ তো, বসু নায়কের বই থেকে কিন্তু আমরা ট্যাক্স কস্টের যাবতীয় অঙ্ক কিন্তু আমরা করব। ঠিক আছে, তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব পার্ট 2। পার্ট 2 এর প্র্যাকটিক্যাল প্রবলেমে। তো তোমরা দেখো স্ক্রিনের উপরে অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ, দেখবে লেখা রয়েছে মিস্টার মুকেশ জয়সওয়াল ইজ অ্যান এমপ্লয়ি অফ পাবলিক লিমিটেড কোম্পানি। তো এখানে দেখো তোমরা ফাইন্যান্সিয়াল ইয়ারটা দেখো কি দেওয়া রয়েছে। দেখো ফাইন্যান্সিয়াল ইয়ারটা দেওয়া রয়েছে কিন্তু 2023-24, এবং একদম লাস্টেও দেখো অঙ্কের লাস্টে বলে দিয়েছে লাস্ট লাইনে, কম্পিউট টোটাল ইনকাম ফ্রম স্যালারি অফ মুকেশ ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2023-24 এটা হলো প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ যে বছরের স্যালারিকে আমরা হিসাব করছি, যে বছরের স্যালারিকে হিসাব করছি সেটা হলো প্রিভিয়াস ইয়ার। আর এখন আমরা যে বছরে বসে বসে এই হিসাবটা করছি, এই বর্তমানে বর্তমানে প্রেজেন্ট টেন্সে আমরা যে বছরে বসে বসে লিখছি সেটা হলো অ্যাসেসমেন্ট ইয়ার। আর যে বছর বসে লিখছি তার আগের বছরের স্যালারিকে হিসাব করছি, তার আগের বছরের স্যালারিকে হিসাব করছি আমরা। ঠিক আছে, তাহলে আগের বছরের স্যালারি কি হবে, আগের বছরের স্যালারি যেটা হিসাব করছি সেই ইয়ারটা হলো প্রিভিয়াস ইয়ার। তাহলে চলো প্রথমে না আমরা দাগ কেটে ফেলবো। প্রথমেই চলো আমরা আগে একটু দাগ কেটে ফেলি। তাহলে আমাকে তো টোটাল ইনকাম ফ্রম স্যালারি বের করতে হবে, তাই না? তাহলে চলো আমরা প্রথমে এরকম একটা দাগ কেটে ফেলবো। ঠিক আছে, এরকম আমি একটা দাগ কেটে ফেলছি। ঠিক আছে, এইবারে দেখো আমাদেরকে এখানে কি বের করতে বলেছে সেটাকে আমরা চলো এখানে লিখবো কিন্তু। ঠিক আছে, দেখো আমাদেরকে এখানে বলেছে বের করতে যে কম্পিউট, দেখবে তোমরা বইতেও বলে দিয়েছে, দেখবে কম্পিউট টোটাল ইনকাম ফ্রম স্যালারিজ। হ্যাঁ, তাহলে আমরাও এখানে কিন্তু লিখবো যে কম্পিউট, কি লিখবো, কম্পিউট টোটাল ইনকাম ফ্রম স্যালারি, টোটাল ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, স্যালারি। ঠিক আছে, অফ কার, যে মানুষটার নাম তার লিখতে হবে মুকেশ। ঠিক আছে, মুকেশের স্যালারি থেকে যে ইনকাম হচ্ছে সেটা আমরা বের করছি। আর আমরা এখানে কি লিখবো, প্রিভিয়াস ইয়ার, যাকে আমি শর্টে পিওয়াই বলে লিখছি। প্রিভিয়াস ইয়ারটা দেখো কত বলে দিয়েছে, 2023-24। ঠিক আছে, মনে রাখবে 2023-24, 2023-24। আর দেখবে আমি নিচে লিখছি এ ওয়াই, মানে কি অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ যে বছরে আমি হিসাবটা করছি, অর্থাৎ 2024-25, যে বছরে আমি বসে হিসাব করছি সেটা অ্যাসেসমেন্ট ইয়ার। আর আগের বছরের স্যালারির আমি হিসাব করছি, সেটাকে আমরা বলবো কি প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমি কি লিখবো, 2024-25 হলো আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে দেখো আমি এখানে কি লিখবো, পার্টিকুলার্স, তোমরা তো সবাই জানো এগুলো লিখতে হয়, পার্টিকুলার্স। ঠিক আছে, আর এখানে আমরা কি লিখবো, অ্যামাউন্ট। ঠিক আছে, অ্যামাউন্ট বলে আমরা লিখবো। চলো দেখি এবারে ঠিক কি বলে দিয়েছে আমাদের অঙ্কের মধ্যে। যে কারণে আজকের এই অঙ্কটা করানো সেটা হলো বেসিক স্যালারি। তোমরা দেখতেই পাচ্ছ অদ্ভুত একরকম ভাবে দেখো বেসিক স্যালারি বলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তো, এটা অদ্ভুত রকম ভাবে কি বলে দেওয়া রয়েছে, বেসিক স্যালারি অ্যাজ পার স্কেল 22,000, হাইফেন দিয়ে 1500, হাইফেন দিয়ে 25,000, হাইফেন দিয়ে 1,000, হাইফেন দিয়ে কত 30,000। এবং তারপরে দেখবে লেখা রয়েছে মুকেশ জয়েন্ট টু দিস কোম্পানি 1 এপ্রিল 2019। ঠিক আছে, খুব ভালো করে এটা দেখে নাও তোমরা, এবার আমি বোঝাবো ব্যাপারটা। তো দেখো এই যে কথাটা লেখা রয়েছে না অঙ্কের মধ্যে, এই যে কথাটা লেখা রয়েছে 22,000, একটা ড্যাশ দিয়ে দেখবে লেখা রয়েছে 1500। আমি যদি এইভাবে এখানে লিখেও রাখি 22,000, দেখবে এরকম 22,000, তো একটা হাইফেন দিয়ে লেখা রয়েছে 1500, আবার একটা হাইফেন দিয়ে দেখো এখানে কি লেখা রয়েছে, লেখা রয়েছে 25,000, দেখতে পেয়েছো?
25,000-এর পরে আবার একটা হাইফেন দিয়ে দেখবে লেখা রয়েছে 1,000, তাই না? আবার একটা হাইফেন দিয়ে লেখা রয়েছে কি 30,000। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো মুকেশ যখন তার চাকরিতে জয়েন করেছিল তখন মুকেশ স্যালারি পেত 22,000, ঠিক আছে? এবারে প্রত্যেক বছর স্যালারির ইনক্রিমেন্ট হচ্ছে, মানে স্যালারি বাড়ছে। কেউ যখন কোনো জায়গায় চাকরি করে নিশ্চয়ই স্যালারি তার প্রত্যেক বছর বছর তো বাড়ে, ইনক্রিজ হয়, বাড়ে। তো এদের না, এই মুকেশের প্রথমে স্যালারি ছিল কত? ছিল কিন্তু 22,000। নেক্সট ইয়ারে ওর স্যালারি বাড়লো, বেড়ে মানে কতটা ইনক্রিমেন্ট হলো? ইনক্রিমেন্ট হলো কিন্তু 1500, মানে বাড়লো 1500, মানে 22,000 ছিল, নেক্সট ইয়ারে হয়ে গেল কত? 1500 আরো বেড়ে গেল, মানে তোমার হয়ে গেল 23,500। তারপরের বছর আবার বাড়বে 1500, আবার বাড়বে 1500, এরকম করে যখন মুকেশের স্যালারি 25,000-এ এসে দাঁড়াবে, কোনো না কোনো একটা টাইমে তো 25,000-এ আসবে, তার পরের বছর থেকে কিন্তু আর 1500 করে মাইনে বাড়বে না। তখন কত করে বাড়বে মাইনে? 1,000 করে কিন্তু মাইনে বাড়বে। বোঝা গেল? এবার এরকম 1,000 করে বাড়তে থাকছে। 25,000-এর পরে বছর 1,000 বেড়ে হলো 26,000, তার পরের বছর বেড়ে হলো কত তোমার 27,000, 28,000, এরকম ভাবে বাড়ছে, বেড়ে বেড়ে একদিন না একদিন 30,000-এ আসবে। তারপরে আবার অন্যরকম কিভাবে বাড়বে সেসব কিছু দেওয়া নেই। তো আমি যদি এরকম ভাবে লিখি, এই 22,000 প্রথম বছর মাইনে পাচ্ছে, ও মানে কাজে কবে জয়েন করেছিল? চাকরিতে। দেখবো চাকরিতে কিন্তু জয়েন করেছিল, লেখা রয়েছে 1 এপ্রিল 2019, তাই তো? তাহলে আমরা যে কোনো ইয়ার ট্যাক্সের দৃষ্টিভঙ্গিতে কিভাবে ক্যালকুলেট করি? মানে হলো, দেখবে আমরা হ্যাপি নিউ ইয়ার কবে বলি? দেখবে 1 জানুয়ারিকে। যে কোনো ইয়ারের 1 জানুয়ারিকে আমরা বলি হ্যাপি নিউ ইয়ার, মানে সেইখান থেকে একটা ইয়ার শুরু হয়, তাই না? নতুন ইয়ার যেদিন শুরু হয় 1 জানুয়ারি, তাকে আমরা বলি হ্যাপি নিউ ইয়ার। তেমনি ট্যাক্সের একটা নতুন হ্যাপি নিউ ইয়ার আছে। ট্যাক্সের হ্যাপি নিউ ইয়ার হলো 1 এপ্রিল, ঠিক আছে? ট্যাক্সের দৃষ্টিভঙ্গি থেকে ইয়ার শুরু হয় এপ্রিলের 1 তারিখে এবং সেই ইয়ারটা শেষ হয় নেক্সট ইয়ারের 31শে মার্চে। আমাদের স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে কি হয়? ইয়ার শুরু হয় 1 জানুয়ারিতে, কিন্তু ট্যাক্সের দৃষ্টিভঙ্গিতে কিন্তু ইয়ার শুরু হয়, ট্যাক্সের চোখে যদি আমরা দেখি অ্যাকর্ডিং টু ট্যাক্স, তাহলে কিন্তু একটা ইয়ার শুরু হয় 1 এপ্রিল এবং সেই ইয়ারটা শেষ হয় নেক্সট ইয়ারের 31শে মার্চে গিয়ে। তাহলে দেখো, কাজে জয়েন করেছে কবে? 2019-এর 1 এপ্রিল। তাহলে 2019 থেকে 2020 পর্যন্ত কত স্যালারি ছিল? কত স্যালারি পেয়েছিল? 22,000, ঠিক আছে? কত স্যালারি পেয়েছিল? আমি এখানে এরকম ভাবে লিখছি 22,000 কিন্তু স্যালারি পেয়েছিল, ঠিক আছে? এইবারে দেখো নেক্সট ইয়ার অর্থাৎ 2020 থেকে 2021-এ কত স্যালারি পাবে? এই বছরটাতে কত স্যালারি পাবে? দেখো এই বছরে স্যালারি পাবে 22,000-এর সঙ্গে আরো 1500 যোগ করব, কারণ 1500 টাকা মাইনে বেড়েছে, ঠিক আছে? তার মানে হলো, আমি যদি আরেকটু ভেঙে তোমাদেরকে বলি, দেখো 2019-এর 1 এপ্রিল 2019-এ কিন্তু কাজে জয়েন করেছিল, তাই না? এই বছরটা শেষ হবে কবে? এই বছরটা 1 বছর পূর্ণ হবে কবে? 1 বছর পূর্ণ হবে 31 মার্চ 2020-তে 1 বছর পূর্ণ হবে। তাহলে এই তারিখ থেকে শুরু করে এই তারিখে গিয়ে যখন 1 বছর পূর্ণ হবে, এই বছরটায় কত করে মাইনে পাবে? 22,000। এবারে 31/3/2020 ঠিক পরের দিন, মানে 1 এপ্রিল 2020, সেই দিন থেকে 1 বছর শেষ হয়ে যাওয়ার পর থেকে ও কিন্তু মাইনে পাবে কত টাকা করে? 2020 পর থেকে, 2020 থেকে এবারে 2021 পর্যন্ত মাইনে কত পাবে? 1500 আরো আমরা যোগ করবো, 1500 টাকা করে মাইনে বাড়বে, অর্থাৎ পাবে কত? 23,500। বোঝা গেল? আবার 2021 থেকে 2022-এ কত মাইনে পাবে? 2022-এ মাইনে পাবে আবার এরকম, মাইনে বাড়বে কত? 1500, এরকম 1500 করে বাড়তে থাকবে, অর্থাৎ হবে 25,000। যখন 25,000 হয়ে যাবে, দেখো যখন 25,000 হয়ে যাবে তখন কিন্তু 1,000 করে মাইনে বাড়বে। আচ্ছা, 2022 থেকে 2023-এ কত মাইনে পাবে দেখি তো? তখন কিন্তু পাবে মাইনে এবার 1,000 করে বাড়বে, মানে 26,000। আচ্ছা, এবারে 2023 থেকে 2024
চব্বিশে কত মাইনে পাবে? পাবে কিন্তু আবার 1000 বাড়বে। এবার 1000 বাড়বে মানে হবে কিন্তু 27,000, ঠিক আছে? এইবারে 2024 থেকে 2025-এ কত মাইনে হবে? 2025-এ মাইনে হবে কিন্তু আবার 1000 বাড়বে, হবে কত? 28,000। তো এরকম ভাবে আমরা কত দূর পর্যন্ত করব? আমাদের দরকার শুধু হলো আমরা কোন ইয়ারের স্যালারিকে ক্যালকুলেট করছি। আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ এই ইয়ারের স্যালারিকে ক্যালকুলেট করছি। কোন ইয়ারে বসে করছি? এই ইয়ারে বসে করছি, এই ইয়ারে বসে করছি, কিন্তু ক্যালকুলেট করব আমি কোন ইয়ারের স্যালারি? প্রিভিয়াস ইয়ারের স্যালারি, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের স্যালারি। তাহলে দেখি আমরা প্রিভিয়াস ইয়ার মানে কত? 2023-24, 2023-24-এর স্যালারিটা কত? তোমরা যদি এখানে দেখো 2000, দেখো এই যে 23-24-এর স্যালারি হলো কিন্তু তোমার 27,000, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে কি লিখবো? লিখবো কিন্তু বেসিক স্যালারি। বেসিক স্যালারি কত লিখবো আমরা? 27,000। 2023-24-এ কিন্তু 27,000 টাকা মাইনে পেয়েছে। তাহলে প্রত্যেক মাসে যদি কেউ 27,000 টাকা মাইনে পায় তাহলে ওর 12 মাসে কত ইনকাম হচ্ছে? দেখো 12 মাসে ইনকাম হচ্ছে কিন্তু 3,24,000, ঠিক আছে? 3,24,000। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট দেখি আমাদেরকে কি বলে দিয়েছে। এরপরে দেখবে বলে দিয়েছে কমিশন পাচ্ছে 1/2% অফ টোটাল টার্নওভার। যত টার্নওভার হয়েছে তার 1/2% পাচ্ছে। টার্নওভার কত হয়েছে দেখো পাশে লেখাই রয়েছে, টোটাল টার্নওভার অফ দ্য কোম্পানি 5,48,00,000। তাহলে দেখো এখানে 5 crore, 5 crore অর্থাৎ 5,48,00,000, তাই তো? 48,00,000, তার কত পার্সেন্ট? 1/2%, ঠিক আছে? 1/2 মানে কি বলতো? 0.5 আর কি, 0.5 করবে এই টাকাটার ওপর। তোমরা ক্যালকুলেটারে 0.5 মারবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে চলো আমরা লিখবো কি? কমিশন বলে। চলো কমিশন কত করব আমরা? 5,48,00,000, তার উপর করব 0.5%, ঠিক আছে? করলে কত হবে দেখি তো? করলে কিন্তু হবে 2,74,000। তাহলে আমরা এখানে কত লিখবো? 2,74,000, ঠিক আছে? দেখি নেক্সট কি বলছে। দেখি তো তারপরে। কমিশন তো আমাদের হয়ে গেল। তারপরে দেখবে বলে দিয়েছে বোনাস 14,400। স্বাভাবিক লিখে ফেলবো, দেখো বোনাস 14,400, বোনাস 14,400 লিখে ফেলি। 14,400, আর তো কিছু বলেনি। তারপরে দেখি আর কি বলে দিয়েছে। বলে দিয়েছে দেখো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স রিসিভড 200 টাকা পার মান্থ পার চিলড্রেন ফর, কি বলে দিয়েছে? ফর হিজ 3 চিলড্রেন। কতগুলো বাচ্চা রয়েছে? 3টে বাচ্চা। আচ্ছা, তাহলে দেখো আমি এখানে ওয়ার্কিংস করছি, হ্যাঁ? তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটাতে আমি ওয়ার্কিংসটা করি। দেখি চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কত পাচ্ছে। আচ্ছা, আমি একেবারে ওয়ার্কিংস না করে এখানেই অঙ্কটাকে করে দিচ্ছি, হ্যাঁ? দেখো আমি এখানে লিখছি কি? চিলড্রেন, চিলড্রেন এডুকেশন, আমি এখানেই একেবারে করে দিচ্ছি ওয়ার্কিংসটাকেই। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। তাহলে কত টাকা অ্যালাউন্স পাচ্ছে বলো তো? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স হিসেবে পাচ্ছে কত? পাচ্ছে কিন্তু 200 টাকা, তাই তো? 200 টাকা পাচ্ছে প্রত্যেক মাসে। যদি পায় তাহলে এক বছরে কত? 12 দিয়ে গুণ, এবং 3টে বাচ্চার ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? পাবো কিন্তু 7,200, ঠিক আছে? আমি যদি এখানে লিখি পাবো কিন্তু 7,200 টাকা টোটাল পাচ্ছে। এবার এই 7,200-র ওপর কিন্তু সরকার ট্যাক্স নেবে না, একটু ছাড় দেবে, একটু ছাড় দেবে। তো লেস ডিডাকশন বলে দেখো আমি লিখবো, মানে যে ছাড়টা দেবে আর কি, ঠিক আছে? কতটুকুনি ছাড় দেয় সরকার? 100 টাকা ছাড় দেয়, ঠিক আছে? 100 টাকা ছাড় দেয়, ঠিক আছে? এবারে কটা বাচ্চার ওপর ছাড় দেয়? 2টো বাচ্চার ওপর। আর 12 দিয়ে কেন গুণ করলাম? প্রত্যেক মাসে যদি 100 টাকা ছাড় দেয় তাহলে 12 মাসে কত ছাড় দেবে, তাই না? তাহলে এখানে আমরা বিয়োগ করবো, হ্যাঁ দেখো। আচ্ছা, আগে আমি গুণটা করে নিই। তাহলে 1200 আর 2 কত হচ্ছে? 2,400, ঠিক আছে? আমি এই দাগটা কেন কাটলাম? যে এই দুটো জায়গা থেকে এইটাকে যাতে আমি আলাদা রাখতে পারি, ঠিক আছে? সেই জন্য। তাহলে 7,200 থেকে আমি যদি 2,400-কে বিয়োগ করি তাহলে পাবো কত আমি? 4,800, ঠিক আছে? 4,800। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা নেক্সট দেখি কি রয়েছে। মেডিকেল
অ্যালাউন্স রিসিভড, কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই, যা আছে পুরো লিখতে হবে, পুরোটার ওপর সরকার ট্যাক্স নেবে। মেডিকেল অ্যালাউন্স রিসিভড, মেডিকেল অ্যালাউন্স রিসিভড, ঠিক আছে, মেডিকেল অ্যালাউন্স রিসিভড, কোনো ছাড় নেই কিন্তু, ঠিক আছে, মেডিকেল মেডিকেল অ্যালাউন্স রিসিভড, ঠিক আছে। তাহলে দেখো কত মেডিকেল অ্যালাউন্স রিসিভড, দেখো বলে দিয়েছে এখানে 300 টাকা পার মান্থ, মানে 300 টাকা পার মান্থ মানে এক বছরে কত হচ্ছে, আমি যদি 12 দিয়ে গুণ করি, 3 12 36 হচ্ছে কত, 3600। ওকে, দেখি তারপরে কি বলে দিয়েছে। মেডিকেল অ্যালাউন্স রিসিভড তো আমাদের হয়ে গেল। তারপরে এদেরকে বলে দিয়েছে টেলিফোন বিল অফ মুকেশ পেড বাই দ্য এমপ্লয়ার। তাহলে মুকেশের বাড়িতে, মুকেশ যে কর্মচারীটা রয়েছে, যে এমপ্লয়ি, তার বাড়ির যে টেলিফোনের বিল সেটা আহ, যে কোম্পানির মালিক সে পে করে দিচ্ছে। তো এই টাকাটার উপর কিন্তু সরকার কোনো ট্যাক্স নেয় না, কোনো ট্যাক্স নেয় না, তাই জন্য আর লেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখবে বলে দিয়েছে মুকেশ পেড প্রফেশনাল ট্যাক্স 640 টাকা। আচ্ছা, এটা তো আমি একটু বলবোই, তার আগে আমি এইগুলোকে একটু যোগ করে ফেলি। দেখি এইগুলোকে সব যোগ করলে কত হবে, এইগুলোকে সব কটাকে যোগ করি, সব কটাকে আমরা যোগ করলে কত পাবো, তাহলে এগুলোকে আমরা যোগ করলে কত পাবো, পাবো কিন্তু 6,20,800, ঠিক আছে, 6,20,800। এইটাকে আমরা কি বলে লিখবো, এই যে 6,20,800, এটাকে কিন্তু আমরা বলে লিখবো গ্রস ইনকাম ফ্রম স্যালারি, গ্রস ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে, এটা একটু কিন্তু তোমরা মাথায় রাখবে, গ্রস ইনকাম ফ্রম স্যালারি এইটাকে বলে। এবারে আমাদের কাছে কি গ্রস ইনকাম স্যালারি জানতে চেয়েছে? জানতে চাইনি, আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে, খুব ভালো করে দেখবে, টোটাল ইনকাম ফ্রম স্যালারি। তাহলে টোটাল ইনকাম ফ্রম স্যালারি বললে আমরা কি করব, এই যে টাকাটা, এর ওপর তো সরকার বলেছিল ট্যাক্স নেবে, কিন্তু সরকার ভালোবেসে আরো 50,000 টাকা, আরো 50,000 টাকা কি করবে, আমাদের কিন্তু ছাড় দেবে, ঠিক আছে, আরো কিন্তু সরকার ছাড় দেবে। তাহলে এখানে আমরা লিখবো কি লেস স্ট্যান্ডার্ড ডিডাকশন, আরো কিন্তু সরকার ছাড় দেবে, ঠিক আছে, কত টাকা ছাড় দেবে, 50,000 টাকা। আর এখানে দেখবে বলে দিয়েছে কিন্তু প্রফেশনাল ট্যাক্স, এইটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, প্রফেশনাল ট্যাক্স পেড বাই দ্য, কে পে করে দিচ্ছে, এমপ্লয়ি, মানে মুকেশই পে করে দিচ্ছে। প্রফেশনাল ট্যাক্সটাকেও, ট্যাক্সের ওপরও কিন্তু একটা ছাড় পাওয়া যাবে, ঠিক আছে, প্রফেশনাল ট্যাক্সের উপরেও কিন্তু একটা ছাড় পাওয়া যাবে, প্রফেশনাল ট্যাক্সের উপরও ছাড় পাওয়া যাবে, দেখবে কত টাকা রয়েছে, 640 টাকা। এবারে প্রফেশনাল ট্যাক্স নিয়ে তোমাদের একটা কথা বলবো, তোমরা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, এটাকে কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করবে। তার কারণ এই প্রফেশনাল ট্যাক্স নিয়ে কিন্তু একটা কনফিউশনের সৃষ্টি হয়, একটা কনফিউশন তৈরি হয়, এবং এই কনফিউশনটা ইচ্ছে করে পরীক্ষার মধ্যেও কিন্তু দেবে। তাই জন্য খুব ভালো করে কেয়ারফুলি এটাকে তোমরা শুনবে। দেখো প্রফেশনাল ট্যাক্স, আবার বলে দিই, এই প্রফেশনাল ট্যাক্সটা কে পে করছে, এই যে এই প্রফেশনাল ট্যাক্সটা কে পে করছে, তোমরা যদি খুব ভালো করে দেখো, বইয়ের মধ্যে একবার দাগ দাও, দেখো প্রফেশনাল ট্যাক্স কিন্তু পে করছে মুকেশ, পেড বাই দ্য প্রফেশনাল ট্যাক্স। মুকেশ হলো কে, যে একজন এমপ্লয়ি, একজন অফিসের কর্মচারী, অফিসের কর্মচারী মানে যে এমপ্লয়ি, সে যদি প্রফেশনাল ট্যাক্স পে করে, তাহলে এখানে লেস যেমন করেছিস তেমনই করব। কিন্তু যদি এমপ্লয়ির হয়ে, মানে কর্মচারীর হয়ে কোম্পানির মালিক পে করে দেয়, তখন কি করব, এরকম কিন্তু দেবেই দেবে। যখন কোম্পানির মালিক পে করে দেবে কর্মচারীর হয়ে, তখন কিন্তু এখানে যেমন লেস করছি তেমন তো করবই, সাথে এইখানেও কিন্তু একবার অ্যাড করব, এইখানেও কিন্তু একবার অ্যাড করব, মানে এখানেও কিন্তু একবার লিখব। বোঝা গেল? আমি আরেকবার এখানে লিখে দিই তাহলে, প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স কি লিখছি, এমপ্লয়ি পে করলে, এমপ্লয়ি পে করলে, এমপ্লয়ি পে করলে লেস হবে, লেস হবে। তাহলে আমি কি লিখলাম, প্রফেশনাল ট্যাক্স যদি এমপ্লয়ি পে করে তাহলে কি হবে, হবে কিন্তু লেস, ঠিক আছে।
এইবারে আবার আমি দেখো এখানে লিখছি প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স। আবার দেখো আমি লিখছি প্রফেশনাল ট্যাক্স, এবার আমি লিখছি এমপ্লয়ার মানে হলো মালিক, এমপ্লয়ার। এমপ্লয়ার পে করলে কি হবে, এমপ্লয়ার পে করলে করলে কি হবে, অ্যাড লেস দুটোই হবে, অ্যাডও হবে আবার লেসও হবে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অ্যাড লেস দুটোই হবে, দুটোই হবে, এটা কিন্তু তোমরা লিখে রাখবে, ঠিক আছে? এরকম ভাবেই তোমরা লিখে রাখবে। তাহলে চলো আমরা এবার বিয়োগ করে দিই, এটা থেকে 50,640-কে বিয়োগ করি। বিয়োগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 5,70,160, 5,70,160, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের কি, এই হলো আমাদের টোটাল ইনকাম ফ্রম স্যালারি, টোটাল ইনকাম ফ্রম স্যালারি, ফ্রম স্যালারি। তাহলে এই হয়ে গেল কি আমাদের অঙ্কটা শেষ, বোঝা গেল? এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। চলো চলে যাই আমরা নেক্সট অঙ্কে। তো দেখো এবারে আমরা করব 28-এর দাগের অঙ্কটা, তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ অঙ্কটাকে আশা করি। দেখো 28-এর দাগের অঙ্কে দেখবে লেখা রয়েছে মিস্টার অর্ক জানা ইজ অ্যান এমপ্লয়ি অফ র্যানব্যাক্সি ফার্মাটিক্যাল কোম্পানি, ঠিক আছে, ফার্নিশড ইউ দ্য ফলোয়িং ইনফরমেশন ডিউরিং দ্য ইয়ার 2023-24। তাহলে দেখো 2023-24টা হলো কি প্রিভিয়াস ইয়ার, আর 24-25 হলো আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার। দেখবে একদম অঙ্কের লাস্টেই দেখবে বলে দেওয়া রয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25, ঠিক আছে? তাহলে আগে আমরা শুধু এইটুকুনি কাজকে করে ফেলি, সেটা হলো আমাদের দেখো অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 আগেরটায় যেমন লেখা ছিল তেমনই থাক, শুধু এখানে আমরা নামটাকে চেঞ্জ করব। এখানে নামটা কি, এখানে যে রয়েছে তার নাম হলো অর্ক, ঠিক আছে? তার নাম হলো অর্ক জানা, তোমরা লিখে নেবে, আমি আর পুরো নাম লিখছি না। এইবারে দেখো বেসিক স্যালারি কত বলে দিয়েছে, দেখো 12,000, তারপরে একটা গ্যাপ দিয়ে রয়েছে 1,000, তারপরে দেখবে 17,000 রয়েছে। দেখো আমি এগুলোকে যদি এরকমভাবে লিখি, তাহলে দেখো এইভাবে লেখা রয়েছে 12,000, তাই তো? তারপরে দেখবে একটা ড্যাশ দিয়ে দেখবে লেখা রয়েছে 1,000, তারপরে দেখবে আবার একটা হাইফেন দিয়ে লেখা রয়েছে 17,000, তাই না? 17,000, আবার দেখবে একটা হাইফেন দিয়ে কি লেখা রয়েছে 500, আবার দেখবে একটা হাইফেন দিয়ে কি লেখা রয়েছে, দিয়ে দেখবে লেখা রয়েছে 20,000, ঠিক আছে? আবার একটা হাইফেন দিয়ে দেখবে লেখা রয়েছে কত, 20,000। আবার দেখো একটা হাইফেন দিয়ে কি লেখা রয়েছে, লেখা রয়েছে 250 টাকা। তারপরে দেখবে লেখা রয়েছে কত, 25,000 টাকা। এইটা দেখবে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে তো? এইবারে দেখবে বলে দিয়েছে অর্ক জয়েন্ট দ্য র্যানব্যাক্সি কোম্পানি 1 এপ্রিল 2018, 1 এপ্রিল 2018-তে কি করেছে, কাজে জয়েন করেছে 2018-র 1 এপ্রিলে, অর্থাৎ 2018 থেকে 2019, 2019, 2018-র 1 এপ্রিল থেকে ওই বছরটা শেষ হচ্ছে 2019-এর 31 মার্চ। তখন ওর স্যালারি কত ছিল, 1 বছর পর যখন স্যালারি পেলো, পেলো কিন্তু 12,000 টাকা, এখানে বলেই দিয়েছে। এবার এই 1,000 গুলোর মানে কি, প্রত্যেক বছর 1,000 করে ওদের ইনক্রিমেন্ট হচ্ছে, মাইনেটা বেড়ে যাচ্ছে। কত টাকা বেড়ে যাচ্ছে, 1,000 টাকা করে। তার মানে পরের বছরও মাইনে কত পাবে, মানে 2019 থেকে 2020, অর্থাৎ 2019-এর 1 এপ্রিল থেকে 2020-র 31 মার্চে এই 1 বছর কাজ করবার জন্য ও মাইনে পাবে কত টাকা, আর 1,000 বেড়ে গেলে কত হবে, 13,000 টাকা। এরকম ভাবে প্রত্যেক বছর 1,000 টাকা করে মাইনে বাড়তে থাকবে, যতদিন না পর্যন্ত ওর মাইনে 17,000-এ এসে দাঁড়ায়। যেই ওর মাইনে 17,000 হয়ে যাবে, তার পরের বছর থেকে কিন্তু ওর মাইনে কত টাকা করে বাড়বে, 500 টাকা করে বাড়বে, ঠিক আছে? তাহলে দেখো তারপরে 2020 থেকে তাহলে 2021-এর স্যালারিটা কত হবে, তখন সে প্রত্যেক মাসে কত টাকা করে পাবে, আবার 1,000 টাকা বাড়বে, কত হবে, 14,000। তারপরে 2021 থেকে 2022-এর মাইনে কত হবে, হবে কিন্তু 15,000। তারপরে দেখো 2022 থেকে 2023-এর মাইনেটা কত হবে, 2023-এর মাইনে হবে কিন্তু 16,000। আবার দেখো 1,000 করে কিন্তু বেড়ে যাচ্ছে। আবার দেখো 2023 থেকে 2024-এর মাইনে কত হবে, হবে কিন্তু আবার 1,000 বাড়বে, হবে 17,000। এই যে 17,000 হয়ে গেল, এইবারে নেক্সট ইয়ার থেকে অর্থাৎ 2024 থেকে 2025-এর মাইনে কত হবে, এবার কিন্তু 500 টাকা করে বাড়বে।
তাহলে কত হবে? 500 টাকা করে বাড়লে হবে 17,500। এর পরের বার থেকেও মাইনে পাবে। এবারে আমাদের দরকার কতগুলো, কোন ইয়ারটা? আমরা সর্বদা কোন ইয়ারে এখন বসে আমরা হিসাব করছি? যে বছরে আমরা বসে হিসাব করছি সেটা হলো অ্যাসেসমেন্ট ইয়ার। কোন বছরের হিসাব করছি? কোন বছরের? তার আগের বছরের, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার। তাহলে দেখো প্রিভিয়াস ইয়ারটা আমাদের কত বলে দেওয়া রয়েছে, এটাই হলো ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ার হলো 2023-24। আমরা কিন্তু 2023-24-এর হিসাব করছি, হ্যাঁ। মানে এই যে এই দেখো, এই হলো 2023-24। এই 2023-24-এ স্যালারি কত দেখো? 17,000। খুব ভালো করে দেখবে, 2023-24-এ স্যালারি হলো কত? 17,000। তাহলে চলো আমরা এখানে কি লিখবো? লিখবো কিন্তু বেসিক স্যালারি, ঠিক আছে, বেসিক স্যালারি। তাহলে বেসিক স্যালারি আমরা কত লিখবো? 2023-24-এ কত টাকা স্যালারি পেয়েছে? 17,000 টাকা প্রত্যেক মাসে। তাহলে 12 মাসে কত হবে? ইন্টু 12 করবো, বোঝা গেল? তাহলে 12 মাসে হবে, তোমরা যদি গুণ করো পাবে কিন্তু 2,04,000। ঠিক আছে, 2,04,000। ঠিক আছে, নেক্সট দেখি কি বলে দিয়েছে তারপরেরটায়। দেখো এরপরে বলে দিয়েছে ডিয়ারনেস অ্যালাউন্স 60% অফ স্যালারি। তারপরে দেখবে লেখা রয়েছে আউট অফ হুইচ 40% ইজ পার্ট অফ দ্য স্যালারি অ্যান্ড রিটায়ারমেন্ট বেনিফিট। এটার দিকে কোনো তাকানোর দরকার নেই। যাই হোক না কেন, রিটায়ারমেন্ট বেনিফিট যাই বলে দিক না কেন, একদম চাপ নেবে না। ডিয়ারনেস অ্যালাউন্স বলে দিয়েছে 60% অফ স্যালারি, একদম স্যালারি 60% করে দেবে ডিয়ারনেস অ্যালাউন্স। তাহলে এখানে দেখো আমরা এখানে কি লিখবো? ডিয়ারনেস অ্যালাউন্স। ঠিক আছে, দেখো স্যালারি কত রয়েছে? 2,04,000। তার কত পার্সেন্ট? একদম 60% করে দেবে। ঠিক আছে, তাহলে এর 60% করলে আমরা কত পাবো? আহ, তোমরা করবে 60% করলে পাবো কিন্তু 1,22,400। 1,22,400। ঠিক আছে, এই হয়ে গেল। তারপরে দেখো কি বলে দিয়েছে, এই তো হয়ে গেল। 3 নম্বরে দেখবে বলে দিয়েছে কমিশন। কমিশন দেখবে কত বলে দিয়েছে? @ অফ 1/8% অফ টোটাল টার্নওভার অফ দ্য কোম্পানি। টোটাল টার্নওভার অফ দ্য কোম্পানি হলো 25 crore, 25 কোটি টাকা টার্নওভার, তার 1/8%। ঠিক আছে, তাহলে সেটাই হলো কি আমাদের কমিশন। তাহলে দেখো আমি এখানে কি লিখবো? কমিশন। চলো কমিশন 25 কোটি মানে 25, তারপরে 7খানা শূন্য, 4, 5, 6, 7, তার উপর 1/8%। 1/8% মানে 1/8, 1কে যদি ভাগ করি, দশমিক দিয়ে একটা শূন্য আনি, তাহলে কত হবে? 8 × 8, 2, দশমিক আছে বলে শূন্য, 8 × 2 = 16, বিয়োগ করলে 4, দশমিক আছে বলে শূন্য, 8 × 5 = 40। অর্থাৎ কত করব আমরা? এইটা, এই যে আমরা করব কিন্তু 0.125% করব। ঠিক আছে, আমার এখানে জায়গা হচ্ছে না, আমি এই জায়গাটাতে করছি, হ্যাঁ। এই যে 0.125%, ক্যালকুলেটরে মারবে, বেরিয়ে যাবে। কত বেরিয়ে যাবে? হবে কিন্তু 3,12,500। হবে কিন্তু 3,12,500। ওকে, দেখি নেক্সট কি বলে দিয়েছে। খুব ভালো করে কিন্তু এবারে তোমরা দেখবে। আমি এটাকে মুছে দিই, দেখি নেক্সট কি বলে দিয়েছে। এরপরে দেখো বলে দিয়েছে হাউস রেন্ট অ্যালাউন্স 3,500 টাকা পার মান্থ। ঠিক আছে, তার মানে যে কোম্পানির মালিক আছে, মানে অর্কর যে মালিক, সেই মালিক অর্কর থাকার জন্য ঘর ভাড়ার টাকাটাও দিয়ে দিচ্ছে। কত টাকা দিচ্ছে? 3,500। কিন্তু অর্ক কোনো বাড়ি ভাড়া নিয়েই থাকছে না, কারণ অর্কর নিজের বাড়ি আছে। দেখো বলেই দিয়েছে কিন্তু, খুব ভালো করে দেখবে, অর্ক স্টেজ হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে থাকছে, অথচ কোম্পানির মালিকের থেকে 3,500 টাকা নিচ্ছে। কেন নিচ্ছে? ও বাড়ি ভাড়ায় নাকি থাকবে, অথচ ও বাড়ি ভাড়া নিয়ে থাকছে না, অথচ বাড়ি ভাড়ার টাকা কিন্তু মালিকের থেকে নিচ্ছে, কোম্পানির মালিকের থেকে। তাহলে এক্ষেত্রে কিন্তু যতটা টাকা কোম্পানির মালিকের থেকে অর্ক নিচ্ছে, পুরো পুরো সেই টাকাটা ট্যাক্সেবল, তার উপর তোমায় ট্যাক্স দিতে হবে। কারণ ও চিটিং করছে, ও চিটিং করছে, ও কোম্পানির মালিকের থেকে টাকা নিচ্ছে বাড়ি ভাড়া নিয়ে থাকবে বলে, অথচ ও বাড়ি ভাড়া নিয়ে থাকছে না, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো? লিখবো কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্স। রেন্ট হাউস রেন্ট অ্যালাউন্স সরকার এখানে কখন ছাড় দেয়? যখন কোম্পানির মালিক বাড়ি ভাড়ার টাকাটা দিয়ে দেয়, অথচ তখনই ছাড় দেয়। তাহলে দেখো সরকার এখানে কখন ছাড় দেয় হাউস রেন্ট অ্যালাউন্সে? তখনই ছাড় দেয় যখন
বাড়ি ভাড়ার টাকাটা কোম্পানি দিচ্ছে ঠিকই, এবং সেই টাকাটা নিয়ে কর্মচারীটা কোথাও না কোথাও বাড়ি ভাড়া নিয়ে থাকে। এখানে তো বাড়ি ভাড়া নিয়ে থাকেই না। তাহলে কিন্তু পুরোটা ট্যাক্সেবল। মানে ৩,৫০০ ইন্টুকে আমরা 12 করব, যতটা টাকা হচ্ছে, অর্থাৎ করলে আমরা কত পাবো? পাবো কিন্তু ৪২,০০০ টাকা। এই ৪২,০০০ টাকা পুরোটাই হলো কিন্তু ট্যাক্সেবল। তার উপর ট্যাক্স কিন্তু সরকার নেবে। দেখো তারপরে দেখবে কি রয়েছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স রিসিভড, ঠিক আছে? তার মানে ওই যে অর্ক, কোথাও যাওয়ার জন্য যে গাড়ি ভাড়ার খরচাটা, সেটাও কিন্তু কোম্পানির মালিক দিয়ে দিচ্ছে প্রত্যেক মাসে। তাহলে সেই টাকাটাও কিন্তু সরকার ট্যাক্স নেবে তার উপর। ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট আমরা কি জানি? অ্যালাউন্স, ঠিক আছে? ট্রান্সপোর্ট অ্যালাউন্স ৫০০ টাকা করে। তাহলে ৫০০ × ১২ পুরোটাই কিন্তু ট্যাক্সেবল, পুরোটা সরকার ট্যাক্স নেবে তার উপর। তাহলে কত হবে? হবে কিন্তু ৬,০০০। এই ৬,০০০-এর ওপর কিন্তু ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তারপরে দেখি চলো কি বলে দিয়েছে। এরপরে দেখবে লেখা রয়েছে মেডিকেল অ্যালাউন্স রিসিভড। মেডিকেল অ্যালাউন্স ৪০০ টাকা পার মান্থ অর্ক পাচ্ছে কোম্পানির মালিকের থেকে। পুরো টাকাটা ৪০০ টাকা, সেটা কিন্তু ট্যাক্সেবল, তার উপর ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? লিখবো কিন্তু মেডিকেল, আমরা কিন্তু কি লিখবো? মেডিকেল অ্যালাউন্স পুরো ট্যাক্সেবল, সরকারকে কিন্তু ট্যাক্স দিতে হবে। আচ্ছা, কত টাকা করে প্রত্যেক মাসে মেডিকেল অ্যালাউন্স পাচ্ছে? ৪০০ টাকা। এই ৪০০ টাকা তার মানে প্রত্যেক মাসে পাচ্ছে, মানে এক বছরে কত পাচ্ছে? ৪,৮০০ টাকা। পুরোটা কিন্তু সরকারকে তার উপর ট্যাক্স দিতে হবে, ৪,৮০০-র ওপর ট্যাক্স দিতে হবে। সরকার কোনো ছাড় কিন্তু দিচ্ছে না। দেখি তারপরে কি বলে দিয়েছে, সিটি কম্পেনসেশন অ্যালাউন্স কত বলে দিয়েছে? ২,০০০ পার মান্থ। পুরো সিটি কম্পেনসেশন অ্যালাউন্সের টাকাটার ওপর, পুরোটার ওপর সরকার ট্যাক্স নেবে, কোনো ছাড় দেবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো? সিটি কম্পেন, ঠিক আছে, সিটি কম্পেনসেশন অ্যালাউন্স, ঠিক আছে, কত? ২,০০০ পার মান্থ। চলো ২,০০০ × ১২ করবো, অর্থাৎ কত হচ্ছে আমার? ২৪,০০০। তার মানে ছাড় কোথায় দেয়? শুধুমাত্র দেয় দেখবে হাউস রেন্ট অ্যালাউন্সে ছাড় দেয়, আর চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে ছাড় পাওয়া যায়। আর মোটের ওপর কিছুতেই খুব একটা ছাড় পাওয়া যায় না। যায় আরো একটা দুটো জিনিসে যায়, সেগুলো এখনো পর্যন্ত আমরা আসেনি, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। আরো কিছু জিনিসে ছাড় পাওয়া কিন্তু যায়। আপাতত শুধু তোমরা জেনে রাখবে দুটো জিনিসে মেনলি ছাড়টা পাওয়া যায়, সেটা হলো হাউস রেন্ট অ্যালাউন্স, আর একটা হলো তোমার কি, ওই চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স যদি থাকতো তাহলে যেত। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো, সিটি কম্পেনসেশন অ্যালাউন্সের পরে দেখি কি বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে টেলিফোন বিল অফ অর্ক ডিউরিং দ্য ইয়ার ২০২৩-২৪ পেড বাই দ্য এমপ্লয়ার ৭,২০০। এর মানে কি? এর মানে হলো অর্কর বাড়িতে যে টেলিফোনের বিলটা, সেটাও কিন্তু অর্কর কোম্পানির যে মালিক সে দিয়ে দেয়। কত টাকা দিয়ে দিচ্ছে? দেখো খুব ভালো করে দেখবে, সেটা দিয়ে দিচ্ছে কত? ৭,২০০। কিন্তু এই ৭,২০০ টাকার ওপর সরকার কোনো ট্যাক্স নেবে না। সবসময় মনে রাখবে, টেলিফোন বিলের ওপর সরকার কোনো ট্যাক্স নেয় না। পুরোটা একদম তোমার, পুরো ৭,২০০ একদম অর্কর পকেটে চলে যাবে, সেখান থেকে কিচ্ছু দিতে হবে না। আচ্ছা, ক্লাব বিল অফ দ্য অর্ক পেড বাই দ্য এমপ্লয়ার। এমপ্লয়ার মানে মালিক পে করে দিচ্ছে ২০২৩-২৪ সালে ২,০০০ টাকা ক্লাব বিল। ক্লাব মানে অর্ক ক্লাবে গিয়ে যে টাকাগুলো নষ্ট করেছে বা খরচা করেছে, সরি খরচা করেছে, সেই সেখান থেকেও কোম্পানির মালিক ২,০০০ টাকা দিয়ে দিচ্ছে। ক্লাবের খরচাও কোম্পানির মালিক দিচ্ছে। কত টাকা দিচ্ছে? ২,০০০ টাকা। এর ওপর কিন্তু সরকার ট্যাক্স নেবে, ক্লাব বিলের ওপর। ঠিক আছে, ক্লাব বিলের ওপর কিন্তু সরকার ট্যাক্স নেবে। কত দেখো বলে দিয়েছে ক্লাব বিলটা, খুব ভালো করে দেখবে। ২,০০০ টাকা, এখানে পার মান্থ বলেনি যেহেতু স্বাভাবিক ২,০০০-ই লিখে দেবো। এরপরে দেখো খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো বলে দিয়েছে অর্ক পেড ১২০০ টাকা অ্যাজ এ প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স কিন্তু অর্ক পে করছে, এটা কিন্তু অর্কর মালিক আর পে করছে না। এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, আমি দেখবে এখানে একটু ওয়ার্কিংসে লিখে দিয়েছিলাম, খুব ভালো করে বুঝবে। অর্ক মানে কোম্পানির যে এমপ্লয়ি, এমপ্লয়ি মানে কি? কর্মচারী। সে যদি প্রফেশনাল ট্যাক্স পে করে তাহলে শুধু একবার লেস করব। কিন্তু কর্মচারী বা এমপ্লয়ির হয়ে যদি এমপ্লয়ার পে করে দেয়, ঠিক আছে, যেমন এমপ্লয়ার দেখবে এই যে ক্লাব বিলের টাকাটা এমপ্লয়ার দিয়ে দিয়েছিল, টেলিফোন বিলের টাকাটা এমপ্লয়ার দিয়ে দিচ্ছিল, তাই না?
প্রফেশনাল ট্যাক্সটা কিন্তু এমপ্লয়ার দিচ্ছে না। কে দিচ্ছে প্রফেশনাল ট্যাক্সের টাকাটা? এমপ্লয়ি, মানে অর্ক। তাহলে কিন্তু শুধুমাত্র কি হবে? লেস হবে। আর যদি এমপ্লয়ার দিত তাহলে অ্যাড করতাম আবার লেস করতাম, ঠিক আছে? চলো এবারে আমরা একটু যোগ করে নিই। দেখি তো যোগ করলে আমরা ঠিক কত পাবো। দেখো যোগ করলে আমরা পাবো 7,17,700। 7 লক্ষ কত পাবো? 7,17,700। ওকে, 7,17,700। আচ্ছা, এই টাকাটাকে আমরা কি বলে লিখবো? খুব ভালো করে দেখবে, এই টাকাটাকে আমরা লিখবো, ঠিক এর বরাবরে আমি লিখছি, হ্যাঁ, গ্রস, গ্রস ইনকাম ফ্রম স্যালারি, গ্রস ইনকাম ফ্রম স্যালারি, গ্রস ইনকাম ফ্রম স্যালারি, এইটাকে আমরা লিখবো, ঠিক আছে? তাহলে যদি আমাদের কাছে গ্রস ইনকাম ফ্রম স্যালারি জানতে চাইতো তাহলে আমরা শুধু এইটুকুনি অঙ্ক করে ছেড়ে দিতাম। কিন্তু আমাদের কাছে কি জানতে চেয়েছে? খুব ভালো করে দেখবে, টোটাল ইনকাম ফ্রম স্যালারি, টোটাল। যখনই টোটাল বলবে আমরা কি করব? সরকার কিন্তু আবার কি করবে? আরো 50,000 টাকা ছাড় দেবে। টোটাল মানে কি? সরকার আরো 50,000 ছাড় দেবে, এবং প্রফেশনাল ট্যাক্সটা যেটা অর্ক দিয়ে দিচ্ছে সেইখানেও কিন্তু একটা ছাড় পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তার উপরেও কিন্তু কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। ঠিক আছে, চলো আমরা তাহলে এখানে কি লিখবো? লেস স্ট্যান্ডার্ড ডিডাকশন। কি লিখবো? স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডিডাকশন কত টাকা? 50,000 টাকা। সরকার আরো ছাড় দেবে। তারপরে প্রফেশনাল ট্যাক্স, ঠিক আছে? প্রফেশনাল ট্যাক্স, ঠিক আছে, প্রফেশনাল ট্যাক্সটা দেখো কত। দেখবে প্রফেশনাল ট্যাক্সটা হলো কিন্তু 1200, ঠিক আছে? তাহলে চলো আমরা এবারে বিয়োগ করব। এই যে এই টাকাটা থেকে 50,000-এর 1200-কে আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো কত? 6,66,500। ঠিক আছে, কত পাবো? 6,66,500। ঠিক আছে, এই টাকাটাকে আমরা কি বলে লিখবো? এই টাকাটাকে আমরা কিন্তু লিখবো টোটাল ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে লিখবো, এই যে এই টাকাটাকে আমরা লিখবো, কি লিখবো? লিখবো কিন্তু টোটাল ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে? টোটাল ইনকাম ফ্রম স্যালারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা। এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে?